হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? সো আজকে হচ্ছে নেটওয়ার্কের অনেক 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 বেশি ঝামেলা করতেছে। আমি জানি না শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতে পারি কিনা। সো সবাই একটু দ্রুত চলে আসো। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। আজকে আমাদের মডার্ন ফিজিক্সের লাস্ট ক্লাস। সো আমরা মোটামুটি মডার্ন ফিজিক্সটা আমাদের শর্ট সিলেবাসে যা যা ছিল আমরা মোটামুটি সব কিছু পড়ে ফেলছি। আমাদের মোটামুটি আর কিছু বাকি নাই। প্রত্যেকটা কন্টেন্ট তোমাদেরকে পড়ানো হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা টাইপ ওয়াইজ ম্যাথ কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। সো ওই হিসেবে তোমাদের কিন্তু আর কোনো কন্টেন্ট বাকি নাই। সো আমরা আজকে আর কয়েকটা ম্যাথ প্লাস সিকিউ সলভ করে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সো সবাই একটু দ্রুত চলে আসো। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত চলে আসো আর আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করে দিতে পারবো। ওকে, সো সবাই একটু দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো সবাই, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো চলো আমাদের প্রথম কোয়েশ্চেনটা শুরু করা যাক। একটা মহাকাশযান 0.95 বেগে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীর দিকে সো দেখো, একটা মহাকাশযান 0.95 বেগে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। ওকে, আই গেস অল অফ দিস আর ক্লিয়ার। ওকে, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। সো দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে একটা ধরো মহাকাশযান। সো এখানে আমাদের পৃথিবীর আবার এক ব্যাপার সেবার আছে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ওকে, আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। সো দেখো, পৃথিবীর এই অবস্থা, মানে একটা মহাকাশযান পৃথিবীর দিকে, এটা হচ্ছে সেই মহাকাশযান যে মহাকাশযানটা পৃথিবীর দিকে 0.95 ভেলোসিটি নিয়ে কি হচ্ছে, অগ্রসর হচ্ছে। এই যে পৃথিবীর দিকে দেখো 0.95 ভেলোসিটিতে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, ওকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ভালো করে খেয়াল করিও। এটা হচ্ছে আমাদের পৃথিবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ওকে, একটা মহাকাশযান কি করতেছে দেখো, একটা মহাকাশযান ওই পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে আলোর কাছাকাছি ভেলোসিটি নিয়ে, আলোর বেগের কাছাকাছি ভেলোসিটি নিয়ে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। দ্যাটস ভেরি গুড। সো এখন আমাদের কোয়েশ্চেনগুলো কি কি? আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মহাকাশযানের যাত্রীর কাছে পৃথিবীর আবর্তনকাল কত হবে নির্ণয় করো। সো প্রথম কোয়েশ্চেনটা লিখো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আবর্তনকাল কত হবে? ওকে, সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আবর্তনকালটা কত হবে, এটা বের করতে হবে। আর পরের কোয়েশ্চেন হচ্ছে মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আকারটা কিরকম হয়। মানে মহাকাশযানের যাত্রীরা, এই যে এই মহাকাশযানের ধরো তুমি বসে আসো, এখন কোয়েশ্চেন হচ্ছে তুমি এই পৃথিবীটার আকার কেমন দেখবা, ওই জিনিসটাই তোমাকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হবে। সো দেখো, মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আকার কেমন মনে হবে, সো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো সবাই কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা জানাও। ঠিক আছে, কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা? কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছি? আমরা কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও তো। কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা? কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও। কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছে কিনা? কোয়েশ্চেনটা কি আমরা সবাই বুঝতে পারছি? কিনা? সো দেখো, একটা মহাকাশযান আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই মহাকাশযানটা পৃথিবীর এই বরাবর, মানে ইস্ট ওয়েস্ট বরাবর কি করতেছে দেখো, ইস্ট ওয়েস্ট বরাবর
0.95 সি ভেলোসিটিতে যাত্রা করতেছে। আমি যদি কনফিগারেশনটা আরো ক্লিয়ার রাখতে চাই, কনফিগারেশনটা পৃথিবী অ্যাকচুয়ালি কিরকম হয়, পৃথিবী অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টা গোলকের মতো না, পৃথিবী হচ্ছে অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টা গোলকের মতো। সো পৃথিবীটাকে যদি আমরা আঁকতে চাই, পৃথিবীটা অ্যাকচুয়ালি কিরকম, পৃথিবীটা অ্যাকচুয়ালি কিরকম, এরকম, রাইট? পৃথিবীটা অ্যাকচুয়ালি এরকম, মানে এটাই হচ্ছে আমাদের সেই নর্থ, এটাই হচ্ছে আমাদের নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ, আর এটা হচ্ছে ওয়েস্ট আর ইস্ট। ওকে, পৃথিবী অ্যাকচুয়ালি কিন্তু এরকম। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এই মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আবর্তনকাল কত? কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা? কোয়েশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার, কোয়েশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো মহাকাশযানে থাকা যাত্রীটা এই পৃথিবীর আবর্তনকালটা প্রকৃত মাপবে নাকি আপাত মাপবে, ওই জিনিসটা আমাকে একটু জানাও তোমরা। মহাকাশযানে থাকা যাত্রী এই পৃথিবীর আবর্তনকাল প্রকৃত মাপবে নাকি আপাত মাপবে? পৃথিবীর নিচকের সাপেক্ষে একটা আবর্তনকাল আছে, রাইট? পৃথিবীর নিচকের সাপেক্ষে আবর্তনকাল কত? পৃথিবী প্রতি 24 ঘন্টা পর পর একবার আবর্তন দেয়, রাইট? বাট একটা যাত্রী যখন মহাকাশযানে অবস্থিত অ্যান্ড সে যখন আলোর কাছাকাছি ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, সো সে কখনো এই যাত্রীটা কখনো এই পৃথিবীর আবর্তনকাল প্রকৃত মাপবে না, বিকজ সে এমন একটা কাঠামোতে রয়েছে যে কাঠামোটা আলোর কাছাকাছি ভেলোসিটিতে গতিশীল। সো এই মহাকাশযানে অবস্থিত যাত্রীটা পৃথিবীর আবর্তনকালটা আপাত মাপবে, দ্যাট মিনস টি মাপবে। ওকে, টি মাপবে। ওকে, সবাই মোটামুটি কারেক্ট আনসার দিছো, টি মাপবে। সো আমরা যদি টি নট হিসাব করি, মানে পৃথিবীর নিচকের সাপেক্ষে আবর্তনকালটা হিসাব করি, সেটা কত? পৃথিবীর নিচকের সাপেক্ষে আবর্তনকাল টি নট হচ্ছে কত? 24 আওয়ার, রাইট? পৃথিবীর নিচকের সাপেক্ষে আবর্তনকাল হচ্ছে কত? 24 ঘন্টা। আর মহাকাশযানে থাকা যাত্রীটা যে টাইমটা মাপবে সেটা হচ্ছে টি। তাহলে আমরা কি বলতে পারি? টি ইকুয়াল কত? টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, টি ইকুয়াল টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা টাইম বের করতে চাই তাহলে টি নট কত? টি নট হচ্ছে আমাদের 24 ঘন্টা, রাইট? টি নট হচ্ছে কত? 24 রুট ওভার 1 মাইনাস ভি কত? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে কত? 0.95 সি, তাই না? 0.95 সি ডিভাইডেড বাই কত? সি হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার। সো এখানে আমাদের কে কে চলে যায়, এখানে আমাদের সি সি চলে যায়, তাই না? এখানে আমাদের সি সি চলে যায়, তাহলে আর কি অবশিষ্ট থাকবে? আর থাকবে হচ্ছে ইকুয়াল কত? 24 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.95 হোল স্কোয়ার। সো এই জিনিসটা ক্যালকুলেট করে কত আসে বলো? এই জিনিসটা ক্যালকুলেট করে যা আসবে তাই হচ্ছে আনসার। অর্থাৎ মহাকাশযানে থাকা পর্যবেক্ষকটা এই পৃথিবীর আবর্তনকাল এত মাপবে। সো তোমরা সবাই, আমার হাতে যেহেতু ক্যালকুলেটর নাই, তোমরা একটু বলে দাও যে এই আবর্তনকালটা অ্যাকচুয়ালি কত। তোমরা একটু দ্রুত বলে দাও, তোমরা একটু কমেন্টে জানাই দাও এই আবর্তনকালটা কত, একটু জানাই দাও। ওকে, এই আবর্তনকালটা অ্যাকচুয়ালি কত সেই জিনিসটা একটু জানাই দাও, দ্রুত জানাই দাও, দ্রুত দ্রুত। মহাকাশযানে থাকা পর্যবেক্ষক ওই আবর্তনকালটা কত মাপবে? দ্রুত জানাও একটু, তোমরা একটু দ্রুত জানাই দাও। ক্যালকুলেট করে বলো কত আসে? 76.86। ওকে, 76.86 আওয়ার। দেখছো কত বেশি? 76.86 ঘন্টা। সো দেখো 76.86 আওয়ার মানে 76.86 ঘন্টা মাপবে। বুঝতে পারছো? সো দেখো পৃথিবীর নিচকের সাপেক্ষে আবর্তনকালটা হচ্ছে 24 ঘন্টা, বাট যখন একটা মহাকাশযান পৃথিবীর সাপেক্ষে 0.95 সি ভ্যালোসিটি নিয়ে সোজা চলে যাবে, তখন যেই জিনিসটা সেটা হচ্ছে 76.86 ঘন্টা মাপবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড সবার লেখা হয়ে গেলে ডান লিখো। যদি তোমাদের সবার লেখা হয়ে যায় একটু ডান লিখো, তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে যাব। তোমাদের যদি লেখা হয়ে যায় একটু ডান লিখো, যদি তোমাদের লেখা শেষ হয়ে যায় একটু ডান লিখো কষ্ট করে, তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, সবার লেখা হইলে একটু ডান লিখো, যদি সবার লেখা হয় একটু ডান লিখো। ওকে, ডান। ওকে ওকে, মানে এমন এক অবস্থা হাতের কাছে ডাস্টার পর্যন্ত নাই। আচ্ছা যাই হোক, ব্যাপার না, হাত আছে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা কি দেখো। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে মহাকাশযানের যাত্রীর নিকট পৃথিবীর আকার কেমন মনে হবে? দেখো খুব ভালো করে চিন্তা করো, এখানে কিন্তু চিন্তার বিষয়। এই জিনিসটা তোমরা কে বের করতে পারবে বলো তো? একটা মহাকাশযান পৃথিবীর দিকে 0.95 সি ভেলোসিটিতে ছুটে যাচ্ছে, তো এই মহাকাশযানের যাত্রীর নিকট এই ওভারঅল পৃথিবীটার
এই পৃথিবীটার আকার কেমন মনে হবে? এটা কিসের কনসেপ্ট, কে বলতে পারবা? এই পৃথিবীটার আকার, পৃথিবী নর্মালি কিরকম, এরকম একটা চ্যাপ্টা সুষম চ্যাপ্টা গোলকের মতো। এটা হচ্ছে পৃথিবীর নর্মাল যেটা আকার ওটা। ওকে, হিসাবের সুবিধার্থে আমরা পৃথিবীকে গোলাকার নিয়ে হিসাব করি, এটা কোনো সমস্যা না। বাট যখন একটা মহাকাশযান, ধরো তুমি একটা স্পেসশিপে আছো, তুমি ওই স্পেসশিপকে 0.95c ভেলোসিটি নিয়ে তুমি পৃথিবীর দিকে আগাচ্ছ, তো তোমার এই স্পেসশিপে বসে থাকা তুমি এই পৃথিবীর আকারটাকে কেমন মনে করবে? এটা কোন কনসেপ্ট হইতে পারে? তোমরা একটু জানাও কোন কনসেপ্ট হইতে পারে, এটা কোন কনসেপ্ট হইতে পারে বলো? কনিক মনে করবা? হাই হাই, কনিক না তো। আচ্ছা, তো চিন্তা করে দেখো কি হইতে পারে বলো। লেন্থ, আচ্ছা শাকিল শফিকুল উমামি বলেছো লেন্থ, রূপক আহমেদ চৌধুরী বলছো ভর। আর কারো কোনো চিন্তা ভাবনা আছে? মানে তুমি এই কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ কিভাবে করবা? ধরো তোমার বোর্ড কোয়েশ্চেন চলে আসলো, এই কোয়েশ্চেনটা যদি তোমার বোর্ড কোয়েশ্চেনে চলে আসে, তুমি এই কোয়েশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করবা? কিভাবে তুমি এই কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করবা? সো খুব ভালো করে চিন্তা করো, খুব ভালো করে চিন্তা করো। যখন তুমি এই বরাবর যাচ্ছ, তাহলে তুমি নিশ্চয়ই এই বরাবর গতিশীল হচ্ছ। মানে আমরা যদি পৃথিবীকে একটা অ্যাক্সিস চিন্তা করি, আমরা যদি পৃথিবীকে একটা অ্যাক্সিস চিন্তা করি, এটা যদি আমরা এক্স অক্ষ চিন্তা করি অ্যান্ড এটাকে যদি আমরা ওয়াই অক্ষ চিন্তা করি, তাহলে তুমি কোন অক্ষ বরাবর আগাচ্ছ বলো তো? তুমি এই এক্স অক্ষ বরাবর আগাচ্ছ না, তুমি এই এক্স এক্সিস বরাবর আগাচ্ছ কিন্তু, রাইট? তুমি কিন্তু এই এক্স এক্সিস বরাবর আগাচ্ছ। ওকে, সো এখন কথা হচ্ছে এই জিনিসটা পৃথিবীর ব্যাস না? সো তুমি যখন এই জিনিসটা হচ্ছে কি পৃথিবীর ব্যাস, লাইক এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে একটা দৈর্ঘ্য। তুমি যখন এই দৈর্ঘ্য বরাবর আলোর কাছাকাছি ভেলোসিটিতে যাবা, তখন এই দৈর্ঘ্যটা তোমার কাছে কি বড় মনে হবে, নাকি একই থাকবে, নাকি ছোট মনে হবে? ওই জিনিসটা জানাও আমাকে, ওই জিনিসটা আমাকে জানাও, ওই জিনিসটা আমাকে জানাও, ওই জিনিসটা আমাকে জানাও। ওকে, ওই জিনিসটা আমাকে জানাও যে তুমি যখন পৃথিবীর এক্স অক্ষ বরাবর, মানে তুমি ওয়েস্ট ইস্ট বরাবর যাচ্ছ, রাইট? তুমি কোন বরাবর যাচ্ছ? পৃথিবীর ওয়েস্ট ইস্ট বরাবর যাচ্ছ, তখন তোমার কি মনে হবে? এই 0.95c ভেলোসিটি নিয়ে তুমি যখন ওয়েস্ট ইস্ট বরাবর যাবা, তাহলে এই মাপটা তোমার কাছে কি মনে হবে? ভালো করে চিন্তা করো। তুমি কিন্তু আলোর কাছাকাছি ভেলোসিটিতে ট্রাভেল করতেছো, তুমি আলোর কাছাকাছি ভেলোসিটি, ইউ আর ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি অফ লাইট। তো তখন কি হবে? তোমার কাছে ছোট মনে হবে। ভেরি গুড, তখন তোমার কাছে ওই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি ছোট মনে হবে। তাহলে এখানে বেসিক্যালি যে কনসেপ্টের খেলা আসবে সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশনের খেলা আসবে, তাই না? এখানে কিসের খেলা আসবে? এখানে লেন্থ কন্ট্রাকশনের খেলা আসবে। সো চলো আমরা তাহলে লেন্থ কন্ট্রাকশনটা ধরেই কাজ করি। সো লেন্থ কন্ট্রাকশনের খেলাটা ধরার জন্য লেন্থ কন্ট্রাকশনের সূত্রটা কি? লেন্থ কন্ট্রাকশনের সূত্র হচ্ছে L ইকুয়াল L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। L ইকুয়াল L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। চলে আসলো আমার বন্ধু সোহেব আলম উচ্ছ্বাস। আহা, আচ্ছা। সো বন্ধু তুমিও ক্লাস করতেছো, এটা দেখে খুবই ভালো লাগলো। যাই হোক, সো দেখো L ইকুয়াল হচ্ছে কত? L ইকুয়াল L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে আমরা লেন্থ কন্ট্রাকশনটা এখানে কেমনে অ্যাপ্লাই করবো বলো তো? এই ফর্মুলাটা আমরা এখানে কেমনে অ্যাপ্লাই করব? সো আমরা সিম্পলি ধরে নিলাম পৃথিবীর এই বরাবর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r নট। ধরো আমি এটা দিয়ে চিন্তা করলাম, তুমি ব্যাস দিয়ে ধরতে পারো, ব্যাসার্ধ দিয়ে ধরতে পারো, আলটিমেটলি টু তো দুই দিক থেকে যাবে। সো আমরা ব্যাস দিয়ে চিন্তা করি। তাহলে এই পর্যবেক্ষকের নিকট এটা মনে হবে, আমি ধরে নিলাম r মনে হবে, মানে অ্যাকচুয়ালটা হচ্ছে আমাদের r নট, বাট এই পর্যবেক্ষকের নিকট ওটা মনে হবে r। তাহলে আমরা ওই সেম ফর্মুলাটা যদি এই ফর্মুলা অনুসারে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? r ইকুয়াল হবে r নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? আর ইকুয়াল হবে r নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছে কিনা বলো? এই জিনিসটাকে আমরা সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পেরেছি? আমাদের কি বের করা লাগবে? আমাদের অ্যাকচুয়ালি কি বের করা লাগবে বলো তো? আমাদের অ্যাকচুয়ালি মহাকাশযানে বা স্পেসশিপে থাকা পর্যবেক্ষকটার পৃথিবীটার ব্যাসার্ধ কেমন মনে হবে, এটা যদি বের করতে পারি তাহলে আকারটা কেমন হবে সেটা বের করতে পারবো। ঠিক আছে, তো একটু বলো কত মনে হইতে পারে বলো তো? কত মনে হইতে পারে বলো? কত মনে হইতে পারে? আমার ক্লিয়ার। আচ্ছা, ওকে। সো যাই হোক, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো, আর নট হবে, আর এখানে কত থাকে, এখানে কত থাকে, যা থাকার তা থাকে। তোমরা একটু এটা ক্যালকুলেট করে দিও আমাকে। সো এটা একটু দেখো তো কত হয়। ভি কত? 0.95, রাইট? 0.95 সি বাই সি হোল স্কোয়ার। সো সি কাটে,
তাহলে এখানে নিচে কি আর দেখা যায় না? আর দেখা যায় না। সো এখান থেকে বলো পাশে কি দেখা যায়? হ্যাঁ, পাশে দেখা যায়। কি একটা অবস্থা! আর ইকুয়াল হবে কত? আর নট ইন্টু সামথিং। আর নট ইন্টু সামথিং, এই সামথিংটা কত বলো? আর ইকুয়াল হবে হচ্ছে আর নট ইন্টু সামথিং। এই সামথিংটা কত একটু বলো? এই সামথিংটা মাস্ট বি 1 থেকে ছোট হবে, ঠিক আছে? আর নট গুণাকারে কেন বাবারা? তোমাদেরকে লেন্থ কন্ট্রাকশন পড়াই নাই? এই লেন্থ কন্ট্রাকশনটা তোমাদেরকে কি পড়াই নাই? ভরের দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি পড়াই নাই? লরেন্টজ ট্রান্সফরমেশন দিয়ে কি আমি এই দৈর্ঘ্যের আপেক্ষিকতা তোমাদেরকে প্রমাণ করাই নাই? আগের গুলা সব ভালো করে করো, তাহলে বুঝতে পারবা কেন গুণ হয়েছে, কেন ভাগ হয়েছিল, টাইম ডাইলেশনে কেন ভাগ হয়েছিল, লেন্থ কন্ট্রাকশনে কেন গুণ হচ্ছে, মাস রিলেটিভিটিতে কেন ভাগ হবে আবার। সো এগুলো পড়াইছি, ওকে? সো এই ভ্যালুটা কত আসে একটু বলো না? এই ভ্যালুটা কত আসে? 0.312। 0.312 আসে, 0.312, ওকে? 0.312। সো এখান থেকেই তো বোঝা যায়, এখান থেকেই তো বোঝা যায় যে আর ইজ লেস দেন আর নট। আর ইজ লেস দেন আর নট, ওকে? সো এখান থেকে দেখতে পাচ্ছি আর ইজ লেস দেন আর নট। তার মানে কি হবে জানো? তার মানে অ্যাকচুয়াল যেটা আর নট, এটার চাইতে এই স্পেসশিপে থাকা পর্যবেক্ষক এটাকে আরো কন্ট্রাক্টেড মনে করবে, মানে ছোট মনে করবে। তাহলে আলটিমেটলি এই পর্যবেক্ষক কি করে, এটা কি হয়ে যাবে যখন এই জিনিসটা, তাহলে এই জিনিসটা টোটালি চাপাই যাবে না? সো দেখো, এটা একটা চ্যাপ্টা গোলক, একটা চ্যাপ্টা গোলককে যদি তুমি এই বরাবর চাপাই দাও, এটা অ্যাকচুয়ালি কিসের মতো মনে হবে বলো তো? তো সবাই এটা আমরা বলতে পারি যেটা একটা বৃত্তের মতো মনে হবে। দেখো আমাদের এই বরাবর যাচ্ছিল, সো এই বরাবর যাওয়ার ফলে আমাদের যেটা আর বের হলো, মানে মহাকাশযানে থাকা পর্যবেক্ষক এই জিনিসটা যা মনে করতেছে সেটা হচ্ছে আর। অ্যান্ড এই আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে দেখলাম, সেটা আর নটের চাইতে ছোট। লেন্থ কন্ট্রাকশন বা রেডিয়াস কন্ট্রাকশন, যে বরাবর যাচ্ছে ওই বরাবর লেন্থটা কি হয়ে যাচ্ছে, মেজারমেন্টে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। সো তাই যদি হয় তাহলে আমাদের এই জিনিসটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। সো একটা চ্যাপ্টা গোলককে এই বরাবর যদি তুমি কন্ট্রাক্টেড করে দাও, কি হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হবে? তুমি যদি এই বরাবর চাপাই দাও তাহলে কি হবে? গোলাকার হবে। তাহলে স্পেসশিপে থাকা পর্যবেক্ষক এই পৃথিবীকে কি দেখবে? গোলাকার দেখবে। তো কি দেখবে? পৃথিবীকে গোলাকার দেখবে। সবার ক্লিয়ার কিনা বলো? সো মহাকাশযানের যাত্রী পৃথিবীকে গোলাকার দেখবে, লিখে রাখো। মহাকাশযানের যাত্রী পৃথিবীকে কি দেখবে? গোলাকার দেখবে। সবার ক্লিয়ার? গোলাকার। তো দেখো মহাকাশযানের যাত্রী পৃথিবীকে গোলাকার দেখবে। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? আর নট এর মানটা বসানো লাগবে না অ্যাকচুয়ালি, কারণ মান বসানো লাগে না, জাস্ট তোমার এই জিনিসটা, এই ফরমেশনটা আসলেই হবে। বিকজ আমার এই পুরোটা ধরতে হবে, ওকে? সো বেটার হয়, কারণ এখানে যেহেতু একটু আমি আর নট এর ভ্যালু কেন ধরলাম না, তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে আর নট এর ভ্যালু কেন ধরা নাই, কেন ধরলাম না? কারণ এখানে কিন্তু পৃথিবীকে আমি অ্যাকচুয়ালটা, মানে অ্যাকচুয়ালি পৃথিবী যেরকম ওই রকম কনসিডার করে নিয়ে করছি, তাই না? অ্যাকচুয়ালি এখানে পৃথিবী যেরকম ওই জিনিসটা কনসিডারেশন করে করছি। আমি কিন্তু পৃথিবীকে সুষম গোলক চিন্তা করে করি নাই। সো যেহেতু আমি পৃথিবীকে সুষম গোলক চিন্তা করে করি নাই, তো সেহেতু এখানে প্রত্যেকটা জায়গায় ব্যাসার্ধটা কিন্তু সেম না। সো আমি কিন্তু আর নট এর ভ্যালু ওই যে 6400 এটা ধরতে পারি না। ক্লিয়ার? বাট আমি এটা মোটামুটি বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি আমার এই লেন্থটা এতটুকু হবে, টোটালটা ধরে নিলাম আমি আর নট, বা টোটালটা ধরে নিলাম আমি 2 আর নট, বাট মনে হয়েছে আমাদের কত আর বা 2 আর, ওকে? তো 2 তো আলটিমেটলি দুই দিক থেকেই চলে যাই। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? এই আর এর ভ্যালুটা আর নটের ভ্যালু চাইতে ছোট। তার মানে স্পেসশিপে যাওয়া পর্যবেক্ষকটা এটাকে আরেকটু কন্ট্রাক্টেড মনে করবে, রাইট? তো তখন এই জিনিসটা যদি কন্ট্রাক্টেড হয়ে যায়, এটা তো চ্যাপ্টার জিনিসটাকে তুমি, চ্যাপ্টার একটা জিনিসকে তুমি যদি চাপাই দাও তাহলে এটা একটা বৃত্ত হয়ে যাবে। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই কি বুঝতে পারছি? এই জিনিসটা আমরা সবাই কি বুঝতে পেরেছি জানাও? এই জিনিসটা সবাই বুঝতে পেরেছি কিনা জানাও? দ্রুত জানাও, দ্রুত 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 জানাও, দ্রুত জানাও। লাইভের স্টুডেন্টের সংখ্যা কমে আসছে। হাই হাই হাই, মানে খুবই বাজে অবস্থা। লাইভের স্টুডেন্টের সংখ্যা কিন্তু কমে আসতেছে ডে বাই ডে। তোমাদের বেটারমেন্টের জন্য অ্যাকচুয়ালি এত ডিটেলে এই চ্যাপ্টারটাতে 17টা লেকচার লাগছে, বাট তোমাদের অতগুলো লেকচার লাগার আসলে কথা না। আমি আরও শর্টলি পড়াই দিতে পারতাম, বাট প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু পড়াইছি তোমাদেরকে, ওকে? সো যাই হোক, ওকে ক্লিয়ার। তাহলে আমি নেক্সট ইয়েতে যাই, নেক্সট কোয়েশ্চেনে যাই, ওকে? আমি তাইলে নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে নেক্সট আমরা আরেকটা সিকিউ সলভ করি। দেখো
আজকে শেষ লেকচার, এই চ্যাপ্টারের আজকে লাস্ট লেকচার, আজকের পর আর লেকচার নিব না। এই চ্যাপ্টারের আজকেই শেষ, আর আজকের পর আর এই চ্যাপ্টার পড়াবো না। ওকে, আজকের পর আর এই চ্যাপ্টার পড়াবো না। তোমাদের বৃহস্পতিবার থেকে তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা শুরু করব। আজকে এই চ্যাপ্টার ফিনিশ। তো তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের আপেক্ষিকতার টার্মগুলো তোমরা ভালো মতো ঠিকঠাক বুঝতে পারছো কিনা, কোনো বিষয়ে কারো কোনো কনসেপশনে কোনো ঝামেলা আছে কিনা একটু জানাও আমাকে। ওকে, 45 মার্কের পরীক্ষা, তাই সবাই চিল করতেছে। দিন শেষে চিলটা বের হয়ে যাবে যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, বুঝবা, ঠেলা বুঝবা। এই বছর 21 ব্যাচের পরীক্ষার্থীরা কত লক্ষ লক্ষ এ প্লাস, ঠেলা বুঝবে, কোথায় বুঝবে? অ্যাডমিশন টেস্টে গিয়ে বুঝবে। ওকে, সো চিল তখনই বের হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সো আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন। এক্স এবং ওয়াই দুটি জড় প্রসঙ্গ কাঠামো। এক্স এবং ওয়াই দুটি জড় প্রসঙ্গ কাঠামো। এক্স এবং ওয়াই দুটি জড় প্রসঙ্গ কাঠামো। ওকে, এক্স কাঠামোর সাপেক্ষে 100 কেজি ভরের একজন নভোচারী এক্স কাঠামোর সাপেক্ষে 100 কেজি ভরের একজন নভোচারী 100 কেজি ভরের একজন নভোচারী 30 বছর বয়সে। তো দেখো, এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা জড় প্রসঙ্গ কাঠামো। এক্স কাঠামোর সাপেক্ষে একজন নভোচারী, 100 কেজি ভরের একজন নভোচারী 30 বছর বয়সে কি করছে দেখো। 30 বছর বয়সে একটি 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন 8 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন নভোযানে চড়ে মহাকাশ পর্যবেক্ষণে গেলেন। নভোযানে চড়ে মহাকাশ পর্যবেক্ষণে গেলেন। সবাই একটু উদ্দীপকটা লিখে নাও। মহাকাশ পর্যবেক্ষণে গেলেন এবং একই অক্ষের সাপেক্ষে সময়ের হিসাবে এবং একই অক্ষের সাপেক্ষে সময়ের হিসাবে 50 বছর পর ফিরে আসলেন। বেশ ভালো কথা। কিন্তু দুটি কাঠামোর পর্যবেক্ষক এক্স এবং ওয়াই দুটি কাঠামোর পর্যবেক্ষক পৃথকভাবে নভোচারীর ভর হিসাব করলেন। ভর হিসেব করলেন 167 কেজি ও 101 কেজি, 167 কেজি ও 101 কেজি। ওকে, সো একজন এসে জিজ্ঞেস করতেছে এটা কি ক্লাস? মারহাবা। ওকে, সো দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মহাশূন্য থেকে ফিরে আসার পর নভোচারীর বয়স হিসাব করো। মহাশূন্য থেকে ফিরে আসার পর নভোচারীর বয়স কত?
আমরা প্রথম কোয়েশ্চেনটা সলভ করি, এরপরে আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে যাব। সো ভালো করে খেয়াল করো, এক্স এবং ওয়াই, এটা তোমাদেরকে আমি টাস্ক দিলাম, 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটে তোমরা এটার অ্যান্সার বলবা, এরপর আমি করাই দিব। সো দেখো, এক্স এবং ওয়াই দুইটা জড় প্রসঙ্গ কাঠামো। এক্স কাঠামোর সাপেক্ষে 100 কেজি ভরের একজন নভোচারী, এক্স কাঠামোর সাপেক্ষে 100 কেজি ভরের একজন নভোচারী 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন নভোযানের চড়ে মহাকাশ পর্যবেক্ষণে গেছে। বেশ ভালো কথা। সো দেখো, দুইটা প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে আমাদের এক্স, একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের এক্স, এন্ড আরেকটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের ওয়াই। ওকে, এটা হচ্ছে দুইটা প্রসঙ্গ কাঠামো আমি এখানে ড্র করলাম। একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের এক্স, এন্ড আরেকটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের ওয়াই। সো দেখো, আমাদের দুইটা প্রসঙ্গ কাঠামো। সো এক্স প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে 30 বছর বয়সে একজন নভোচারী, দেখো এই যে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একজন নভোচারী কি করছে, ট্রাভেল করতেছে কত বেগে, 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে একজন নভোচারী কত বছর বয়সে, 30 বছর বয়সে। সো এই 30 বছরটা প্রকৃত নাকি আপাত, এই 30 বছরটা হচ্ছে আমাদের প্রকৃত। সো এই 30 বছরটা হচ্ছে আমাদের টি নট। ওকে, টি নট। সো সে মহাকাশ পর্যবেক্ষণে গেছে, বেশ ভালো কথা। একই অক্ষের সাপেক্ষে, একই অক্ষ বলতে এখানে এক্স অক্ষকে বোঝানো হয়েছে। সো দেখো, একই অক্ষের সাপেক্ষে সময়ের হিসেবে আবার 50 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। সো দেখো, এক্স অক্ষের সাপেক্ষে গেছিল, এক্স অক্ষের সাপেক্ষে কত বছর বয়সে গেছিল, 30 বছর বয়সে গেছিল। আবার এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যে 30 বছর বয়সে গিয়েছিল, তাহলে এক্স অক্ষে তার একটা প্রকৃত বয়স ছিল না, সেই প্রকৃত বয়স হচ্ছে কত, টি নট। ওকে, এক্স অক্ষের সাপেক্ষে যখন একটা নভোচারী যখন এক্স অক্ষের সাপেক্ষে 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে মহাকাশে যাত্রা করেছিল, আবার ওই নভোচারীটা এক্স অক্ষের সাপেক্ষে 50 বছর পর ব্যাক করছে। তো বলো, এই 30 বছর তো অ্যাকচুয়াল টাইম, এখন আবার নভোচারীটা কোথায় চলে গেছে, নভোচারীটা একটা গতিশীল কাঠামোতে চলে গেছে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে, এই 50 বছরটা কার সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। তো তোমাদের বলতে হবে এই 50 বছরটা এক্স অক্ষের সাপেক্ষে প্রকৃত নাকি আপাত, এই জিনিসটা আগে বলো। ওকে, এই নভোচারীটা, আবার বলতেছি, ধরো তুমি একটা কাঠামোতে ছিলা, একটা প্রসঙ্গ কাঠামোতে ছিলা, ওই প্রসঙ্গ কাঠামোতে তোমার বয়স হচ্ছে 30 বছর, অ্যান্ড তুমি ওই 30 বছর বয়সটা, তোমার সাপেক্ষে তোমার বয়সটা প্রকৃত, এবং তুমি ওই প্রসঙ্গ কাঠামো থেকে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে একটা ট্রাভেল করতে গেছো, ধরো একটা স্পেসশিপে করে ট্রাভেলে গেছো, টাইম ট্রাভেলে গেছো, আলোর কাছাকাছি ভেলোসিটি নিয়ে তুমি ট্রাভেল করতেছো। এখন বলা হচ্ছে যে আবার এক্স অক্ষের সাপেক্ষে 50 বছর বয়সে তুমি ব্যাক করছো। এখন এখানে বলেই দিছে এক্স অক্ষের সাপেক্ষে 50 বছর। সো ওই যে এই 50 বছরটা এক্স অক্ষের সাপেক্ষে, সো এই 50 বছরটা প্রকৃত না আপাত, বলো। আপাত, তানিশা বড়ুয়া, ভেরি গুড, আপাত। এটা অ্যাকচুয়ালি প্রকৃত না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আপাত। মানে তুমি তো চলে গেছো, তুমি তো তোমার কাঠামো থেকে, তুমি তোমার কাঠামো ছেড়ে গতিশীল কাঠামোতে চলে গেছো, বাট তোমার ঘুরে আসাটা, তুমি তো আর এই এক্স কাঠামোতে ছিলা না, তুমি কোথায় ছিলা, তুমি ছিলা একটা গতিশীল কাঠামোতে, রাইট? তো তুমি যখন একটা গতিশীল কাঠামো ট্রাভেল করে আবার এখানে আসবা, অ্যান্ড ওই অক্ষটাই যখন মাপবে 50 বছর, সেটা কিন্তু তোমার প্রকৃত হবে না, তোমার জন্য সেটা প্রকৃত হবে না, তোমার জন্য হবে সেটা আপাত। ওকে, বিকজ তুমি এই কাঠামোতে ছিলা না, তুমি ছিলা কোন কাঠামোতে, তুমি ছিলা গতিশীল কাঠামোতে। বাট স্থির কাঠামো যখন তোমার গতিশীল কাঠামোটা মেজার করবে, তখন সে ওইটা আপাত মেজার করবে, রাইট? সো এই হচ্ছে কাহিনী। সো এখানে আমাদের 50 বছরটা হচ্ছে অ্যাকচুয়ালি টি, এখানে আমাদের 50 বছরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, টি, যেটা আমাদের এক্স অক্ষ মেজার করছিল, তোমার ঘুরে আসাটা, তোমার গতিশীল কাঠামোতে থাকাটা এক্স অক্ষ যা মেজার করেছিল, এটা হচ্ছে আমাদের টি। সো এই যে এক্স অক্ষ যেটা 50 বছর মেজার করেছে, ওই 50 বছর তোমার সাপেক্ষে কত সেটা বের করতে হবে না? তো তোমার সাপেক্ষে ওই 50 বছরে তুমি তোমার সাপেক্ষে কতটুকু টাইম ট্রাভেল করেছো, ওইটা বের করতে হবে না? ওটা হচ্ছে কি, তোমার সাপেক্ষে যখন তোমার ঘটনা, ওটা হচ্ছে আমাদের টি নট। ওকে, তাহলে আমরা টি নট মেজার করবো। তাহলে আমরা লিখতে পারি যে টি নট ইকুয়াল কত, টি ইকুয়াল কত, টি নট বাই √1 - v²/c²। বাট এখানে একটা 30 বছর আছে, অনেকের মাথায় মানে মাথা ঘুরপাক খাচ্ছে যে তাহলে এই 30 বছরটা কি, তোমাদের অনেকের মাথায় কোয়েশ্চেন আসতেছে এই 30 বছরটা কি। সো এই 30 বছরটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যখন প্রপার একটা টাইমে, তোমার অ্যাকচুয়াল একটা এইজের পর তুমি যাত্রা শুরু করছো। সো এটাকে রেখে দাও, এটা পরে দিয়ে কাজে লাগবে, এই টি নটটা পরে দিয়ে কাজে লাগবে। বাট এই টি নটটা কিন্তু এই টি নট না, এই টি নট হচ্ছে এই 50 বছর বয়সে তোমার সাপেক্ষে তুমি কতটুকু ঘুরে আসছো। ক্লিয়ার? আবার বলতেছি,
পৃথিবী মানে এক্স অক্ষ যখন মেজার করছে তোমার ঘুরে আসাটা 50 বছর, ওই এক্স অক্ষের মেজারমেন্টটা তোমার সাপেক্ষে কত, ওটা হচ্ছে টি নট। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা বলো, এইটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? এটা সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তানিয়া বর্ষা, হ্যাঁ তোমাকে তানিশা বড়ুয়া বলে ফেলছিলাম, সরি, অত্যন্ত দুঃখিত, নাম ভুল বলে, হ্যাঁ এটা খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাহলে এই টি নটটা কি? 50 বছর যেটা পৃথিবী মাপছে আপাত টাইম, মানে এক্স অক্ষ যেটা 50 বছর আপাত টাইম মাপছে, ওই 50 বছরে তুমি কতটুকু ট্রাভেল করছো তোমার সাপেক্ষে। ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো বাবারা, ক্লিয়ার কিনা বলো, দ্রুত দ্রুত বলো ক্লিয়ার কিনা, ঠিক আছে? কারো রেসপন্স দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আমরা তাইলে কি করব, আমরা তাইলে এখন টি এর ভ্যালু হচ্ছে 50, তাহলে টি নট ইকুয়াল কত? টি নট ইকুয়াল হচ্ছে টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো এখান থেকে দেখো আমাদের টাইমের ভ্যালু কত, টাইম হচ্ছে আমাদের 50 বছর, সো টি হচ্ছে আমাদের 50 বছর, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি কত? ভি হচ্ছে আমাদের 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো দেখো ভি হচ্ছে কত, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এখানে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। ওকে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে যা হবে তাই হচ্ছে আমাদের রেজাল্ট। ক্যালকুলেট করো। সো এখন আমাদের টি নট বের হবে, আমাদের এখনো কিন্তু অ্যান্সার আসে নাই। টি নটের ভ্যালু কত আসে বলো, টি নটের ভ্যালু কত আসে বলো, টি নটের ভ্যালু কত আসে বলো, টি নটের ভ্যালু কত আসে? আচ্ছা আমি আবার বলতেছি বাট টি নটের ভ্যালুটা একটু বলো, আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, আবার বুঝাই দিব। ওকে, কোনো সমস্যা নাই, বাট টি নটের ভ্যালুটা কত আসে এটা একটু বলো আমাকে। টি নটের ভ্যালু কত আসে বলো। টি নটের ভ্যালু কত আসে? 30 আছে, 30। আচ্ছা 30 ইয়ার আসে। আচ্ছা আমি আবার একটু বলতেছি, দেখো আবার একটু বলতেছি। সো দেখো এখানে যেটা হয়েছিল, এক্স অক্ষের সাপেক্ষে ধরো তুমি একটা কাঠামোতে আছো, তুমি যে কাঠামোতে আছো সেটা হচ্ছে এক্স কাঠামো, অ্যান্ড এক্স কাঠামোতে তোমার বয়স হচ্ছে 30 বছর, অ্যান্ড এই 30 বছর বয়সে তুমি কি চিন্তা করলা, তোমার বয়স যখন 30 বছর হয়ে গেছে, তুমি চিন্তা করলা পৃথিবীতে আমার আর ভালো লাগতেছে না, আমি বাইরের দেশে একটু, বাইরের পৃথিবীতে একটু ঘুরে আসি। তো তুমি কি করলা, বাইরের পৃথিবীতে ঘোরার জন্য তুমি একটা স্পেস শিপে করে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেগে পৃথিবী থেকে চলে গেলা, অনেক দূরে চলে গেলা। এখন বাইরে গিয়ে তুমি প্রচুর ঘুরতেছো, চিল করতেছো, চিল করে তুমি আবার পৃথিবীতে ব্যাক করলা। এখন তোমার এক্স কাঠামো বলতেছে তুমি বাইরে ছিলা 50 বছর। এখন ওই 50 বছরটা কে মাপছে? এই এক্স কাঠামোটা মাপছে, রাইট? তাহলে তোমার সাপেক্ষে তুমি কত বছর ঘুরছো, সেটা তোমার সাপেক্ষে তোমারটা প্রকৃত টি নট, ওইটা বের করতে হবে না? অ্যান্ড ওইটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, টাইম ডাইলেশনের যে ফর্মুলাটা, টি ইকুয়াল হচ্ছে কত, টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নটটা কি? টি নটটা হচ্ছে টি যখন মাপছিল 50 বছর, টি যখন 50 বছর মাপছিল, মানে পৃথিবী বা এক্স অক্ষ যখন তোমার বাইরে ঘুরে আসাটা 50 বছর মেপেছিল, তখন ওই 50 বছরে তুমি তোমার সাপেক্ষে কতটুকু টাইম পাস করেছো বাইরে, সেটা হচ্ছে টি নট, রিয়েল টাইম। তোমার সাপেক্ষে তুমি যেটা মেজার করবা ওটা হচ্ছে রিয়েল, বাট পৃথিবী যখন তোমারটা মেজার করে দিল ওটা হচ্ছে আনরিয়েল বা অ্যাপারেন্ট। ওকে, সো আমি রিয়েলটা বের করলাম, মানে তোমার সাপেক্ষে তুমি বাইরে কত বছর ছিলা, যেটা পৃথিবীর সাপেক্ষে 50 বছর, সেটা তোমার সাপেক্ষে তুমি কত বছর ছিলা, সেটা হচ্ছে তোমার টি নট। ওকে, সো টি নটের ভ্যালু বের করলাম 30 বছর। এখন তুমি যাত্রা করছিলা 30 বছর বয়সে, তোমার সাপেক্ষে তুমি বাইরে ছিলা 30 বছর, তাহলে তোমার সাপেক্ষে তোমার বয়সটা কত? 30 যোগ 30, 60 বছর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তোমার প্রকৃত বয়স কত? তাহলে সুতরাং প্রকৃত বয়স, নবচারীর বয়স কত? সো নবচারীর বয়স কত? আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, যখন বলবে নবচারীর বয়স বের করো বা এটা বের করো ওটা বের করো, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তোমাকে নবচারীর বয়স বের করতে বলে তখন তোমরা সবসময় নবচারীর সাপেক্ষে হিসাব করবা, বিকজ নবচারীর সাপেক্ষে নবচারীরটা রিয়েল। বাইরের কোনো কাঠামো যদি নবচারীর ট্রাভেলিংটা মেজার করে বা বাইরের কোনো কাঠামো, মানে যেই কাঠামোতে ঘটনাটা সংঘটিত হচ্ছে না,
ওই কাঠামো যদি আর একটা কাঠামোর ঘটনা মেজার করে তখন সেটা কিন্তু অ্যাপারেন্ট, সেটা কিন্তু রিয়েল না। সো তোমাকে যদি রিয়েলটা মেজার করতে হয় যার সাপেক্ষে রিয়েল তারটা হিসাব করতে হবে। সো এখানে যেহেতু তোমাকে নবচারীর বয়সটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে এখানে ডোমিনেট করবে কে? নবচারী ডোমিনেট করবে। সো নবচারী যেহেতু ডোমিনেট করবে, তুমি নবচারীর সাপেক্ষে নবচারীর বয়সটা হিসাব করবা। ওকে, তো এখানে দেখো, এখানে আমরা এক অক্ষতে নবচারীটা ছিল 30 বছর বয়সে, অ্যান্ড নবচারীটা এই ভ্যালোসিটিতে চলে গেছিল, অ্যান্ড ওইখানে কাটাইছে 30 বছর। এখান থেকে গেছিল 30 বছর বয়সে, ওখানে কাটাইছে 30 বছর, তাহলে টোটাল কত বছর? 60 বছর। অ্যাজ সিম্পল এস দ্যাট। তাহলে নবচারীর বয়স কত? 30 যোগ 30, 30 যোগ 30, তাহলে কত বছর? 60 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছে কিনা বলো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো? দ্রুত একটু জানাও, একটু দ্রুত জানাই দাও সবার ক্লিয়ার কিনা। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা একটু জানাও কষ্ট করে। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার, গুড গুড গুড। সো এই টাইপের কোয়েশ্চেন দিয়ে পাজল করতে পারে, পাজল হওয়া যাবে না। তোমাকে কোয়েশ্চেনের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস কোয়েশ্চেন। তুমি যখন কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবা তখন তোমার জন্য ব্যাপারটা ইজিয়ার হয়ে যাবে। ওকে ওকে, বুঝছি ভাই, একদম ক্লিয়ার। ওকে, সো সবার লেখা হলে একটু ডান লিখো, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। সবার লেখা হলে একটু ডান লিখো, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সবার যদি লেখা হয় একটু ডান লিখো। আশা করি সবার লেখা শেষ, সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। আশা করি সবার লেখা শেষ, সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা লাস্ট অঙ্কতে যাই। লাস্ট অঙ্কতে যাই, এই ইয়েটার লাস্ট ম্যাথে যাই। ওকে, তো দেখো লাস্ট ম্যাথে যাই আমরা। ওকে, ডান। সো পরের অঙ্কটা হচ্ছে কাঠামোদ্বয়ের মধ্যে তাদের বেগের মান। পরের অঙ্কটা হচ্ছে কাঠামোদ্বয়ের মধ্যে তাদের বেগ, কাঠামোদ্বয়ের মধ্যে তাদের বেগের মান কত? তাদের বেগের মান, কাঠামোদ্বয়ের মধ্যে তাদের বেগের মান গাণিতিকভাবে কি করতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। গাণিতিকভাবে কি করব? ব্যাখ্যা করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, মানে লাস্ট কোয়েশ্চেনটা আর কি, 4 নাম্বার কোয়েশ্চেনটা। ওকে, তাহলে এখানে আমরা এই জিনিসটা আমরা ভরের আপেক্ষিকতা দিয়ে করতে পারি। তাহলে দেখো এখানে আমাদের কত বছর ছিল? 100 কেজি ভরের একজন নবচারী। তাহলে আমাদের মানে যে নবচারীটা অ্যাকচুয়ালি ট্রাভেল করতে যাচ্ছিল, ওই নবচারীটার অ্যাকচুয়াল ভর হচ্ছে কত? 100 কেজি। এটা হচ্ছে এম নট ইকুয়াল কত? এম নট ইকুয়াল হচ্ছে আমাদের 100 কেজি। মানে যে নবচারীটা ট্রাভেল করতে যাচ্ছিল সেই নবচারীটার অ্যাকচুয়াল মাস কত? 100 কেজি। বাট এখানে লাস্টের দিকে দেখো কিছু কথাবার্তা বলছে, ভালো করে খেয়াল করো। লাস্টের দিকে না আমাদের কিছু কথাবার্তা বলছে, কিন্তু এক্স এবং ওয়াই দুটি কাঠামোর পর্যবেক্ষক পৃথকভাবে নবচারীর ভর হিসাব করলেন 167 কেজি আর 101 কেজি। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটা কত? 167 কেজি, আর ওয়াই কাঠামোর সাপেক্ষে ওই নবচারীটার ভর হচ্ছে 101 কেজি। ভালো করে খেয়াল করিও, এখানে তোমার ভর একটা, দুইটা আলাদা আলাদা কাঠামো তোমার ভরটা মেজার করেছে দুইটা আলাদা আলাদা ভাবে। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি কি দেওয়া আছে? এখানে আমাদের যেগুলো দেওয়া আছে, এম নট কত, মানে অ্যাকচুয়াল মাস কত? অ্যাকচুয়াল মাস হচ্ছে আমাদের 100 কেজি। অ্যাকচুয়াল মাস হচ্ছে আমাদের কত? 100 কেজি। আর এক্স অক্ষের সাপেক্ষে ওই নবচারীর ভর কত? এম এক্স ইকুয়াল কত? এম এক্স ইকুয়াল হচ্ছে 167 কেজি, 167 কেজি। অ্যান্ড ওয়াই অক্ষের সাপেক্ষে ওই নবচারীর ভর কত? ওয়াই অক্ষের সাপেক্ষে ওই নবচারীর ভর হচ্ছে 101 কেজি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে বলো এখানে কোনটা প্রকৃত? এখানে আমাদের এম নট প্রকৃত নাকি এম এক্স এম ওয়াই প্রকৃত? সো কথা হচ্ছে, তোমরা এগুলো সবাই জানো, সবাই বলবা যে এখানে অ্যাকচুয়ালি আমাদের এম নটটাই হচ্ছে অ্যাকচুয়াল, মানে তোমার ভর তোমারটাই তো অ্যাকচুয়াল, তাই না?
তোমার ভর তুমি ছাড়া আর কে মেজার করবে? তুমি তো অ্যাকচুয়ালটা মেজার করবা, বাকি যে কাঠামো মেজার করুক আপা তো মেজার করবে, অ্যাকচুয়াল তো মেজার করবে না, খুবই স্বাভাবিক। সো এই যে এখানে এক্স অক্ষ যেটা মেজার করবে এটাও অ্যাপারেন্ট, ওয়াই অক্ষ যেটা মেজার করছে ওটাই অ্যাপারেন্ট, দেখেই তো বোঝা যাচ্ছে তোমারটা অ্যাকচুয়ালি কত 100 কেজি, বাট এক্স অক্ষ তোমারটা মেজার করলো কত 167 কেজি, ওয়াই অক্ষ তোমারটা মেজার করলো কত 101 কেজি। কখন? যখন তুমি এই পরিমাণ ভেলোসিটি নিয়ে মানে আলোর কাছাকাছি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছো। তো এখন কথা হচ্ছে যেহেতু এরা দুইজন যেহেতু মানে এক্স কাঠামো এবং ওয়াই কাঠামো, যেহেতু তোমাদের দুইজনের তোমাদের যেহেতু এক্স কাঠামো এবং ওয়াই কাঠামো মানে দুইটা ভিন্ন কাঠামো, যেহেতু তোমার ভরটা দুইটা ভিন্ন ভিন্ন মাপে মাপছে, তাহলে দুইটা ভিন্ন কাঠামোর সাপেক্ষে তোমার বেগটাও ভিন্ন ভিন্ন হবে, খুবই স্বাভাবিক। ক্লিয়ার কথাটা ক্লিয়ার কিনা বলো, কথাটা ক্লিয়ার কিনা বলো, কথাটা কি ক্লিয়ার, কথাটা কি সবাই বুঝতে পারছে কিনা বলো, কথাটা সবার ক্লিয়ার কিনা? ভালো করে খেয়াল করো, আমরা দুইটা ভিন্ন কাঠামো, এক্স একটা কাঠামো। আচ্ছা আমি জিনিসটা একটু তোমাদেরকে কনফিগারেশন সহ দেখাই। এই যে এটা একটা কনফিগারেশন আমাদের, আর এটা আরেকটা কনফিগারেশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স কাঠামো, এটা হচ্ছে আমাদের ওয়াই কাঠামো। সো এক্স কাঠামো তোমার মাস মেজার করছে 167 কেজি, ওয়াই কাঠামো তোমার মাস মেজার করছে 101 কেজি, বাট তোমার মাস অ্যাকচুয়ালি কত? তোমার মাস অ্যাকচুয়ালি হচ্ছে 100 কেজি। এটা কার সাপেক্ষে? এটা নট এক্স কাঠামোর সাপেক্ষে, নট ওয়াই কাঠামোর সাপেক্ষে, এটা তোমার সাপেক্ষে। সো কথা হচ্ছে যখন দুইটা ভিন্ন কাঠামো তোমার ভর ভিন্ন ভিন্নভাবে মাপলো, তাহলে ওই ভিন্ন কাঠামোর সাপেক্ষে তোমার বেগগুলো ভিন্ন ভিন্ন হবে না? ওকে, ক্লিয়ার কিনা? কথাটা ক্লিয়ার কিনা বাবারা? কথাটা ক্লিয়ার কিনা বলো, কথাটা কি সবার ক্লিয়ার? কথাটাকে আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ আমরা সবাই বুঝতে পারছি, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে একবার আমরা আপেক্ষিকতা করব এম নট আর এম নিয়ে, মানে এটা অ্যাকচুয়াল এটা অ্যাপারেন্ট নিয়ে। তাহলে আমরা একবার কি করব দেখো, একবার করব আমরা হচ্ছে এম এক্স ইকুয়াল কত, এম এক্স ইকুয়াল দেখো এম এক্স ইকুয়াল এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি এক্স বাই সি হোল স্কোয়ার। এটা একটা ফরমেশন, এটা একটা ফরমেশন, অ্যান্ড এই ফরমেশন থেকে কি আসবে দেখো, এই ফরমেশন থেকে যেটা আসবে সেটা হচ্ছে দেখো, আচ্ছা দেখাই ফেলি। এই যে এম এক্স এর ভ্যালু কত বসাবো আমরা 167 ইকুয়াল কত আসে, এম নট কত, এম নট হচ্ছে 100 রুট ওভার 1 মাইনাস ভি এক্স বাই সি হোল স্কোয়ার। সো এই ফরমেশন থেকে আমরা কি বের করবো বলো তো, এই ফরমেশন থেকে আমরা কি বের করবো, এই ফরমেশন থেকে আমরা ভি এক্স বের করবো, ভি এক্স এর ভ্যালুটা বের করবো। ওকে, সিমিলারলি আমরা কি করব দেখো, সিমিলারলি কি করব দেখো, আমরা এম নট আর এম ওয়াই দিয়ে খেলবো, ঠিক আছে। সো আবার কি দেখো, এম ওয়াই ইকুয়াল কত, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি ওয়াই বাই সি হোল স্কোয়ার। সো এখানে আমাদের এম ওয়াই কত বসাবো, এম ওয়াই বসাবো 101, আর এম নট কত 100 রুট ওভার 1 মাইনাস ভি ওয়াই বাই সি হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা ভি ওয়াই বের করবো, ঠিক আছে। এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে আমরা ভি ওয়াই বের করবো। সো দেখো আমাদের ফরমেশন কয়টা, দুইটা, একটা হচ্ছে আমরা এম নট আর এম এক্স নিয়ে খেলা করলাম। সো কত, এম এক্স ইকুয়াল এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো যেখানে আমাদের এম এক্স হচ্ছে কত 167, যেটা এক্স অক্ষ মেজার করেছিল তোমার ভর, আর এম নট হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভর। এখান থেকে আমরা ভি এক্স বের করবো, অ্যান্ড সেম ভাবে আমরা এম ওয়াই ইকুয়াল এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি ওয়াই বাই সি হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা কি বের করবো, ভি ওয়াই বের করবো। সো তাহলে এই ভি এক্স আর ভি ওয়াই কি কখনো সমান হবে? কখনোই সমান হবে না, বিকজ তোমার মেজারমেন্ট মানে এক্স অক্ষের সাপেক্ষে তোমার ভরের মেজারমেন্ট আর ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার ভরের মেজারমেন্টটা সেম না। সো এই ভি এক্স আর ভি ওয়াইটা কখনোই সেম হবে না, অ্যাজ সিম্পল এস দ্যাট। সবার ক্লিয়ার কিনা বলো, সবাই কি বুঝতে পারছি বাবারা, সবাই বুঝতে পারছি কিনা বলো, সবার ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা সবাই কি ক্লিয়ার হয়েছ? সো এখানে আমি আর ভ্যালুগুলা যেহেতু ক্যালকুলেটর নাই, আমি ভ্যালুগুলো আর কোত্থেকে দিব বলো, ভ্যালুগুলো তো আর দেওয়ার কোনো স্কোপ নাই। সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছে কিনা, সবাই কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন কি আছে বলো বাবারা, বলো। ফকা ক্লিয়ার, ওকে ভেরি গুড, ফকা ক্লিয়ার হতেই হবে। সবার ক্লিয়ার কিনা? আপেক্ষিকতার ম্যাথ কি আর ভুল করব বলো? আজকে লাস্ট ক্লাস, আপেক্ষিকতায় কি আর ভুল হবে? যা যা দেখলাম এর বাইরে আসলে কিছুই নাই, আপেক্ষিকতার ম্যাথ আর ভুল করা যাবে না, মাথায় রাখবা। সো এখন তোমাদেরকে আমি কি একটা টেস্ট করতে পারি, একটা কোয়েশ্চেন দিয়ে কি টেস্ট করতে পারি? একটা কোয়েশ্চেন দিয়ে কি টেস্ট করবো কিনা বলো? একটা একটু ঘুরাই পেঁচা একটা কোয়েশ্চেন দিয়ে কে সলভ করতে পারবা? এটা টেস্ট করি, পরীক্ষা পড়া তো সবসময় পড়াচ্ছি তাই না। সো এখন যদি আমরা যদি কি করি দেখি, তোমাদের একটা টেস্ট নিই দেখি। ওকে, একটা টেস্ট নেওয়া যাক। তোমাদের লেখা হইলে এটা লেখা হইলে ডান লিখো তো মুছে দিই, এটা যদি লেখা হয় ডান লিখো, মুছে দিব। ওকে ওকে, পারবা, ভেরি গুড, পারবা, সবাই পারবে, সবগুলো স্টুডেন্ট ভালো করবে।
কম্পটন ইফেক্ট, হাইজেনবার্গ এগুলো নাই তো বাবা, এগুলো শুধু শুধু এগুলো এখন নাই, এগুলো সিলেবাসে যেহেতু নাই, আমি আর চ্যাপ্টারটা লেন্দি করতে চাচ্ছি না, যেহেতু এগুলো সিলেবাসে নাই আজকে শেষ করে দিব এখানে। ওকে ওকে, সো দেখো দেখো মুছে দেই। হাইজেনবার্গ কি বলছে? হাইজেনবার্গ বলছে কোনো কণার অবস্থান আর ভরবেগ কখনোই একই সাথে তুমি মেজার করতে পারবা না, এটাই বলছে হাইজেনবার্গ। আর কম্পটন কি বলছে? কম্পটন ইফেক্টে কি বলছে? কম্পটন ইফেক্টে বলছে যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বেশি হয়, ঠিক আছে? এইগুলাই বলছে। তো এগুলো তো সিলেবাসে নাই বাবারা, এগুলো এখন এগুলো নিয়ে হেডেক নেওয়ার দরকার নেই। এগুলো নিয়ে যেগুলো সিলেবাসে নাই এগুলো টোটালি বাদ। অ্যান্ড তোমরা গত বছরের কোয়েশ্চেন দেখতেই পাইছো। সো যেহেতু গত বছরের কোয়েশ্চেন তোমরা দেখছো, প্যারা নাই, এগুলো সিলেবাসে নাই তো, শুধু শুধু টেনশন করার কিছু নাই। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই তাইলে। ওকে, তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই। তো দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের কি যায় এগুলা, একটি বর্গের বাহুর, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2 মিটার। কি চলে অ্যাকচুয়ালি বুঝতেছি না, আওয়াজ করতেছে অ্যাকচুয়ালি। ও আচ্ছা, মশার ওষুধ ছিটানো হচ্ছে, মশার ওষুধ ছিটানো হচ্ছে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2 মিটার। একটি রকেট হাই হাই, বল চলে গেল মাঠের বাইরে, বল চলে গেল মাঠের বাইরে। আচ্ছা ঠিক আছে, তো দেখো একটি রকেট কি করছে? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2 মিটার। একটি রকেট 0.6 সি বেগে, একটি রকেট, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন, 0.6 সি বেগে, 0.6 সি বেগে বর্গের কর্ণ বরাবর গতিশীল হলে, বর্গের কর্ণ বরাবর গতিশীল হলে, রকেট আরোহীর নিকট বর্গটি কি আকৃতির মনে হবে? রকেট আরোহীর নিকট, রকেট আরোহীর নিকট বর্গটি কি আকৃতির মনে হবে? কি আকৃতির মনে হবে এবং তার ক্ষেত্রফলই বা কত পরিমাপ করবেন, এবং তার ক্ষেত্রফলই বা কত পরিমাপ করবেন। সো এটাই হচ্ছে তোমাদের জন্য কোয়েশ্চেন, ঠিক আছে? সো আমি কোয়েশ্চেনটা আরেকবার ব্রিফ করে দিচ্ছি। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 4√2 মিটার। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2 মিটার। বেশ ভালো কথা। সো একটা বর্গক্ষেত্র, আচ্ছা না আমি কেন এঁকে দিব, আমি তো তোমাদের এটা কোয়েশ্চেন দিলাম। তো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2 মিটার। একটি রকেট যদি 0.6 সি বেগে, মানে আলোর কাছাকাছি ভেলোসিটিতে বর্গের কর্ণ বরাবর, মানে ডায়াগোনাল বরাবর যদি ট্রাভেল করে, তাহলে রকেট আরোহীর নিকট বর্গটি কি আকৃতির মনে হবে এবং তার ক্ষেত্রফলই বা কত হবে। মানে যে আকৃতির মনে হবে ওই শেপটার ক্ষেত্রফল কত হবে। কোয়েশ্চেনটা আশা করি ক্লিয়ার। দেখে এখন কে কে করতে পারবা করো, কে কে করতে পারবা করো। দীপুমণি গাড়ি যাচ্ছে মনে হয়, দীপুমণি যাচ্ছে না রে, দীপুমণি যাচ্ছে না। মশা মারা হচ্ছে মিরপুর ডিওএইচএস এ, মশার উপদ্রব বেশি, তো মশা মারা হচ্ছে, ঠিক আছে? আয়তাকার দেখবে, না ভুল হয়েছে, হয় নাই, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করো।
একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করো। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট, 2 মিনিট টাইম দিলাম। দেখি কে কে করতে পারবা করো, কে কে করিতে পারিবা করো দেখি। 2 মিনিট টাইম দিলাম তোমাদের। ওকে, ইয়োর টাইম স্টার্ট নাও। 2 মিনিট টাইম দিলাম, করো। এরপর না পারলে আমি করাই দিব, ঠিক আছে? আয়তাকার দেখবে না। 2 মিনিট টাইম দিলাম, করে দাও, না পারলে আমি করাই দিব। ত্রিকোণাকার দেখবে। কোয়েশ্চেনটা কি বেশি কঠিন হয়েছে? কঠিন তো হয় না, একদম সোজা, একদম সোজা। রম্বস দেখবে, আচ্ছা সামান্তরিক দেখবে, দেখি কি কি দেখতে পারে। 2টি ত্রিভুজ দেখবে। আরেকজন লিখছে ভাইয়াকে দেখলাম অনেকদিন পর। আরে বাবারে, আমারে দেখা রাখ, আগে মহাকাশচারী কি দেখবে সেটা বের কর। রম্বস দেখবে। সো অনেকেই কারেক্ট আনসার দিছো, রম্বস দেখবে। কারেক্ট আনসার ইজ রম্বস, কারেক্ট অ্যান্সার ইজ রম্বস। সো চলো আমরা শুরু করি। চলো অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় দেখাই। খুব মজার একটা ম্যাথ, এটা অনেক মজার একটা ম্যাথ, তোমাদের জন্য আমি এটা দেখাচ্ছি। দেখো, ধরো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হয়েছে, একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ। ভালো করে দেখো। ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে? একটা বর্গ আঁকতে হবে। সো একটা আমরা বর্গ আঁকি। ওকে, একটা বর্গ ধরো আমি আঁকলাম। ওকে, সো মোটামুটি দেখতে হয়ে গেছে একটা বর্গ। সো বর্গের কর্ণ কোনগুলো? এই যে এগুলোই হচ্ছে কর্ণ, এগুলোই হচ্ছে কি? এগুলোই হচ্ছে বর্গের কর্ণ। এখন কথা হচ্ছে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2। সো প্রত্যেকটা বাহু কত? প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 4√2 করে, তাই না? তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কত? এই কর্ণের দৈর্ঘ্যটা কত? কর্ণের দৈর্ঘ্য তো আমরা বের করতে পারি। সো কর্ণ কত? কর্ণ, কর্ণ ইকুয়াল হচ্ছে, আমরা ধরে নিলাম এ ইকুয়াল হচ্ছে 4√2। তাহলে কর্ণ কত? a√2। বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? a√2। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4√2। 4√2 ইন্টু √2, তার মানে 4 ইন্টু 2 সমান 8। ক্লিয়ার? তো কর্ণ কত? কর্ণ হচ্ছে আমাদের 8 মিটার। তাহলে আমাদের এই যে এই কর্ণগুলো অ্যাকচুয়ালি কত? এই কর্ণগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 8 মিটার। তাহলে এই লেন্থটা আমাদের অ্যাকচুয়াল লেন্থ। তাহলে বর্গের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল লেন্থ L0 কত? কর্ণের ক্ষেত্রে মানে কর্ণের অ্যাকচুয়াল লেন্থ কত? কর্ণের অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে আমাদের 8 মিটার। এখন তুমি যেটা করলা, তুমি বর্গের কর্ণ বরাবর একটা রকেট চালাই দিলা। তুমি এখন যেটা করলা সেটা হচ্ছে তুমি বর্গের কর্ণ বরাবর কি করলা? একটা রকেট চালাই দিলা। তাহলে দেখো, তুমি একটা রকেট চালাও, জীবনে আর কি আছে? তুমি চিন্তা করলা যে যেহেতু আমি রকেটেই যাবো, একটা বর্গের কর্ণ বরাবর চলে যাই, দেখি বর্গটাকে কেমন লাগে। সো আমি কি করলাম? এই বর্গের কর্ণ বরাবর আমি কি করলাম? একটা রকেট চালাই দিলাম। এই যেটা হচ্ছে একটা রকেট, অ্যান্ড রকেটটা কি করলো? কর্ণ পেয়ে একদম এই যে এই অ্যাঙ্গেলে যাইতে থাকলো। কত কত ভেলোসিটি নিয়ে? 0.6 c ভেলোসিটি নিয়ে। এই রকেটটা কি করলো? 0.6 c ভেলোসিটি নিয়ে এই বরাবর সাঁ করে চলে যাবে। এখন বলো, এই জিনিসটা কন্ট্রাক্টেড হয়ে যাবে না? ছোট হয়ে যাবে না? স্বাভাবিকভাবে ছোট হবে, বিকজ এটা হচ্ছে অ্যাকচুয়াল। যখন সে আলোর কাছাকাছি ভেলোসিটিতে ট্রাভেল করবে, তখন এই জিনিসটা কন্ট্রাক্টেড হয়ে যাবে, লেন্থ কন্ট্রাকশন। একটু আগে ওই কনসেপ্টটা পড়াইছি, এটা এমনি এমনি দিই নাই, একটু আগে কিন্তু তোমাদেরকে এই কনসেপ্টটা পড়াইছি, এই কারণেই দিলাম। সো চলো দেখে নেওয়া যাক তাহলে কি হবে। আমাদের এল কত হবে? এল ইকুয়াল হবে L0 √1 মাইনাস কত? 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার। সো এল ইকুয়াল L0 কত? 8 √1 মাইনাস ভি ইকুয়াল কত? 0.6 c ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। সো সি সি কাটে, তাহলে আমাদের এল এর ভ্যালু কত আসবে বলো তো? এল এর ভ্যালুটা কত আসবে বলো? এল কত আসবে? এল কত আসবে বলো? এল কত আসবে? এল এর ভ্যালুটা কত আসবে বলো বাবারা, বলো দ্রুত বলো, কত আসবে? এল এর ভ্যালুটা কত আসবে বলো? 10 মিটার আসবে না, 10 এর চাইতে 8 এর চাইতে কম আসবে, ছোট আসবে, বড় আসার কোশ্চেন আসে না। এখানে আমি কি অ্যাপ্লাই করেছি? এখানে আমি লেন্থ কন্ট্রাকশন অ্যাপ্লাই করেছি, রিলেটিভিটি। লেন্থ কন্ট্রাকশন যেখানে অ্যাপ্লাই করেছি আমি, সেখানে কখনোই আমাদের এল এর ভ্যালুটা L0 এর চাইতে বড় আসতে পারে না, ছোট আসবে, কন্ট্রাকশন হবে। ওকে, কন্ট্রাকশন হবে। কত আসবে? 6.4 মিটার। ভেরি গুড। সো কত? 6.4 মিটার। মানে এগুলা হচ্ছে কমন সেন্স। মানে তোমার এই ভ্যালুটা যদি বড় আসে, তার মানে বুঝবা তুমি ভিতরে কোথাও ভুল করছো। এই ভ্যালুটা কখনো অ্যাকচুয়াল থেকে বড় আসবে না, ছোট আসবে। লেন্থ কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাক্টেড হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বড় হওয়ার কোনো স্কোপ নাই। ওকে, সো ছোট থাকবে। গ্রেট, ওকে, ক্লিয়ার। তাহলে এখন হচ্ছে এল এর ভ্যালু কত? 6.4 মিটার। সো এখন দেখো, একটি বর্গের কর্ণ, একটা কর্ণ ছোট আর একটা কর্ণ বড়, তাহলে কি কি মনে হবে বলো তো?
একটা বর্গের একটা কর্ণ যদি ছোট হয়ে যায় আর একটা কর্ণ যদি বড় হয়ে যায় তাহলে ওটাকে কি মনে হবে বলো বলো। যেহেতু এই কর্ণ বরাবর যাচ্ছে না, ধরো আমি এই বর্গক্ষেত্রটাকে এ বি সি ডি নাম দিলাম, এ বি সি ডি। সো যাচ্ছে কোন দিকে বলো তো? এই স্পেসশিপটা যাচ্ছে কোন দিকে? বিডি কর্ণ বরাবর। তাহলে এসি বরাবর কি যাচ্ছে? না। তো যদি এসি বরাবর না যায়, এসি বরাবর যদি না যায় তাহলে আমাদের এটা যদি বিডি বরাবর যায় তাহলে অ্যাকচুয়ালি কি মনে হবে বলো তো? কি মনে হবে বলো? সো তোমাদের সাথে আমার সামনে এখন কে আছে তোমরা কি দেখতে চাও? চলে আসো ভাই, কে আসে দেখতে চাও? সো আমাদের সাথে সবার প্রিয় কে আছে? আমাদের সবার প্রিয় অর্গানিক কেমিস্ট্রির কিং আছে, কে আছে? হাসান এনাম ভাই। ভাই এটা কি 22 এর ক্র্যাশ কোর্স? হ্যাঁ 22 এর ক্র্যাশ কোর্স। এই রাত 11টার দিকে আসতেছে। এই রাত 11টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওকে, সো বলো কি মনে হবে, মানে এই কর্ণটা যেহেতু আমাদের বিডি বরাবর যাচ্ছে, বিডি বরাবর যদি যাই তাহলে আমাদের এই এসি কর্ণটা কি ছোট মনে হবে না? এসি কর্ণ বরাবর তো যাচ্ছে না। এই রকেটটা যদি এই বরাবর না যায়, রকেটটা যদি আমাদের এই বরাবর না যায় তাহলে অ্যাকচুয়ালি কি মনে হবে? আমার এই জিনিসটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। আমাদের চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে এই যে বিডি বরাবর চেঞ্জ হবে। ওকে, কি বরাবর চেঞ্জ হবে? দেখো কি বরাবর চেঞ্জ হবে? আমাদের বিডি বরাবর চেঞ্জ হবে, মানে বিডি বরাবর কন্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে তোমরা জেনে গেছো যে একটা জিওমেট্রিক্যাল শেপ যার একটা কর্ণ ছোট আর একটা কর্ণ হচ্ছে বড়, তাহলে কি মনে হবে? কি মনে হবে? একটা রম্বস মনে হবে। তাহলে ওই রম্বসটার এবার ক্ষেত্রফল, তাহলে কি মনে হবে? রম্বস মনে হবে, রম্বস মনে হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সো তোমাকে বের করতে বলছে, কি মনে হবে বের করে ফেললাম, রম্বস মনে হবে সেটা বের করে ফেললাম। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? এই জিনিসটা বের করতে হবে না, আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল কত। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত সেটা বের করব। তাহলে একটা কর্ণ হচ্ছে আমাদের 8, এটা তো 8 মিটার থাকবে তাই না? এটা তো 8 মিটার থাকবে। এখন ক্ষেত্রফল কত পরিমাপ করবেন? তার মানে কে পরিমাপ করবে? ওই স্পেসশিপে যাওয়া পর্যবেক্ষকটা পরিমাপ করবে তাই না? এই স্পেসশিপে যাওয়া পর্যবেক্ষকটা পরিমাপ করবে, রাইট? এই স্পেসশিপের মধ্যে যাওয়া পর্যবেক্ষকটা পরিমাপ করবে। ভালো করে খেয়াল করো, রম্বস মনে হলো কেন? একটা লেন্থ আমাদের 8 মিটার অ্যান্ড আরেকটা লেন্থ আমাদের 6.4 মিটার হওয়ায় আমাদের কোন শেপ মনে হলো? রম্বস মনে হলো। তো এখন কথা হচ্ছে এই রম্বসটার ক্ষেত্রফল কত পরিমাপ করবেন? এটার জন্য আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য নেওয়া লাগবে 6.4 অ্যান্ড আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত নেওয়া লাগবে? 8 মিটার নেওয়া লাগবে। বিকজ এটা অ্যাকচুয়াল না, অ্যাপারেন্ট। কে পরিমাপ করতেছে? এই স্পেসশিপে যাওয়া পর্যবেক্ষক পরিমাপ করতেছে। সো দ্যাটস ওয়াই একটা কর্ণের দৈর্ঘ্য হবে আমাদের 6.4, আরেকটা কর্ণের দৈর্ঘ্য হবে আমাদের 8 মিটার। তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে চাই, দেখো রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে চাই, সুতরাং বোর্ডার জায়গা আছে নি? লিখা যায়? হ্যাঁ এখানে লিখা যায়। সুতরাং রম্বসের ক্ষেত্রফল ছোট করে লিখলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি? গুণফল। ওকে, সো হাফ ইন্টু 8 ইন্টু কত? 6.4, 6.4। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে যত হয় তত, এই জিনিসটা ক্যালকুলেট করলে কত হয়? ওকে 25.6, 25.6 25.6 বর্গমিটার। 25.6 বর্গমিটার। অনেক মজার একটা ম্যাথ ছিল। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? ওকে, সবার ক্লিয়ার কিনা বলো? সো মডার্ন ফিজিক্স এখানেই শেষ। আই গেস অনেক পড়ানো হয়েছে, আর দরকার নেই। যা পড়াইছি, যেগুলো পড়াইছি, জাস্ট তুমি থিওরিগুলো ভালো মতো বুঝো, তুমি রিলেটিভিটি খুব ভালো মতো বুঝো। তোমাকে আটকাতে পারবে না আর কেউ, তোমাকে আর কেউ আটকাতে পারবে, তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছি কিনা বলো? আমরা সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। ওকে ক্লিয়ার। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। মডার্ন ফিজিক্স ফিনিশড, আপেক্ষিকতা ফিনিশড। ওকে, সো আশা করি আর কারো কোনো সমস্যা নাই। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে সেমিকন্ডাক্টর ক্লাসে আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার। তো
আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করলাম।